উত্তর আটলান্টিক মহাসাগরের বুক চিরে এগিয়ে চলছিল আমেরিকান নৌবাহিনীর আধুনিক যুদ্ধজাহাজ ইউএস ডিরাড আরফোর্ড। সাথে ছিল 4টি ছোট যুদ্ধজাহাজ, যেগুলো কিনা পুরো নৌবহরকে সুরক্ষা দেওয়ার জন্য মোতায়েন। আকাশে গর্জন তুলে টহল দিচ্ছিল কয়েকটি অত্যাধুনিক যুদ্ধবিমান। পুরো দলটাই ছিল একটা মিশনে, আর সেটা হলো এই সামুদ্রিক রুটটাকে সম্পূর্ণ নিরাপদ রাখা, যাতে করে ইউরোপ থেকে আমেরিকায় যুদ্ধ সরঞ্জাম নির্বিঘ্নে পৌঁছতে পারে। কোনো বাধা, কোনো সমস্যা ছাড়াই সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করা ছিল তাদের লক্ষ্য। সমুদ্রের ঢেউগুলো তখন বেশ শান্ত ছিল, আকাশও পরিষ্কার, সবকিছুই চলছিল একদম স্বাভাবিকভাবে। নাবিকরা তাদের রুটিন কাজে মনোযোগী, কেউ রাডার চেক করছেন, কেউ যোগাযোগ ব্যবস্থা দেখছেন। যুদ্ধজাহাজের ভেতরে সবাই নিজেদের দায়িত্ব পালন করছেন নিষ্ঠার সাথে। কিন্তু এমন শান্ত পরিবেশেই হঠাৎ করেই সবকিছু বদলে গেল মুহূর্তের মধ্যে। আকাশে টহলরত বিমানের পাইলট তার রাডার স্ক্রিনে কিছু একটা দেখতে পেলেন, যা সেখানে থাকার কথা ছিল না। প্রথমে তিনি ভাবলেন হয়তো রাডারে কোনো ত্রুটি হয়েছে কিংবা ভুল সিগন্যাল এসেছে, কিন্তু না, সিগন্যালটা স্পষ্ট এবং ক্রমশ শক্তিশালী হচ্ছে। রাডারে দেখা দিচ্ছিল একটা বড় বস্তু ধীরে ধীরে এগিয়ে আসছে আমেরিকান নৌবহরের দিকে। পাইলট সাথে সাথে এই তথ্য জানালেন যুদ্ধজাহাজের কন্ট্রোল রুমে। কন্ট্রোল রুমের অফিসাররা তখনই তাদের সিস্টেম চেক করতে শুরু করলেন। কয়েক মিনিটের মধ্যেই তারা নিশ্চিত হলেন এটা কোনো ভুল সিগন্যাল নয়, এটা একটা রাশিয়ান পারমাণবিক সাবমেরিন, আর সেটা সরাসরি তাদের দিকেই এগিয়ে আসছে। কন্ট্রোল রুমে তখন পিনপতন নীরবতা। সবাই বুঝতে পারছিলেন পরিস্থিতি কতটা গুরুতর হতে চলেছে। এই রাশিয়ান সাবমেরিনটা কোনো সাধারণ সাবমেরিন নয়, এটা এমন একটা যুদ্ধযান যা একটানা 6 মাসের বেশি সময় পানির নিচে থাকতে পারে কোনো ধরনের সাহায্য ছাড়াই। কিন্তু আরও ভয়ঙ্কর ব্যাপার হলো এর প্রযুক্তি। রাশিয়া এই সাবমেরিনে এমন সব অত্যাধুনিক যন্ত্রপাতি লাগিয়েছে যে এটা চলার সময় 3 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যে কোনো ধরনের সিগন্যাল, যে কোনো ধরনের যোগাযোগ ট্র্যাক করতে পারে এবং সেই তথ্য সংরক্ষণ করে রাখতে পারে। মূলত এটা একটা সমুদ্রতলের গোয়েন্দা মিশনের জন্য বিশেষভাবে তৈরি। এই সাবমেরিনের কাজ শুধু আক্রমণ করা নয়, বরং শত্রুপক্ষের সব গতিবিধি, সব যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করা। আমেরিকান যুদ্ধজাহাজের ভেতরে তখন চলছে জরুরি বৈঠক। সবাই শান্ত এবং ঠান্ডা মাথায় কাজ করছেন। একজন অফিসার স্ক্রিনের দিকে তাকিয়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানালেন যে সাবমেরিনটা বর্তমান গতিতে চললে 47 মিনিটের মধ্যে তাদের একদম কাছে চলে আসবে। যুদ্ধজাহাজের ক্যাপ্টেন কোনো ধরনের ঝুঁকি নিতে চাইলেন না। তিনি জানেন এই যুদ্ধজাহাজের একটা নির্দিষ্ট নিয়ম আছে, যদি কোনো সন্দেহজনক বা শত্রুবস্তু এই জাহাজের 8 থেকে 10 কিলোমিটারের মধ্যে ডিটেক্ট হয়, তাহলে সাথে সাথে জাহাজের সব প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে যায়। আর ঠিক তখনই আমেরিকার লিঙ্ক 16 নেটওয়ার্ক সক্রিয় হলো। এই নেটওয়ার্ক হলো আমেরিকা এবং ন্যাটোর সামরিক যোগাযোগ ব্যবস্থা, যা মুহূর্তের মধ্যেই তথ্য আদান প্রদান করতে পারে। সাথে সাথে এই তথ্য পাঠিয়ে দেয়া হলো উত্তর আটলান্টিকের আশেপাশের সব ন্যাটো ঘাঁটিতে। 1 মিনিটের মধ্যেই পুরো উত্তর আটলান্টিক অঞ্চল জুড়ে সতর্কতা ছড়িয়ে গেল। সবাই জানতে পারল যে একটা রাশিয়ান পারমাণবিক সাবমেরিন আমেরিকান নৌবহরের দিকে এগিয়ে আসছে। ব্রিটেনের একটি ফাইটার জেট তখন উত্তর দিকে নিয়মিত টহল এবং প্রশিক্ষণ মিশন চালাচ্ছিল। খবর পাওয়া মাত্রই সেই বিমান তার দিক পরিবর্তন করে দক্ষিণ দিকে ছুটে এলো। একই সময়ে স্কটল্যান্ড, নরওয়ে এবং আইসল্যান্ড থেকেও উড়ে এলো P-8 পোসাইডন বিমান। এই বিমানগুলো কোনো সাধারণ বিমান নয়, এগুলো হলো এন্টি সাবমেরিন ওয়ারফেয়ারের জন্য বিশেষভাবে তৈরি করা যুদ্ধ বিমান। এই বিমানগুলো কয়েক টন ওজনের বোমা বহন করতে পারে এবং সবথেকে গুরুত্বপূর্ণ হলো এগুলো সমুদ্রের পানির নিচে থাকা সাবমেরিনটাকে খুঁজে বের করতে এবং আক্রমণ করতে একদম দক্ষ। এই বিমানে এমন সব সেন্সর এবং যন্ত্রপাতি আছে যা পানির 500 মিটার গভীরে থাকা সাবমেরিনের গতিবিধিও ট্র্যাক করতে পারে। এই বিমানগুলো সমুদ্রে সোনোবয় ফেলে, যা পানির নিচে শব্দ তরঙ্গ তৈরি করে এবং সেই শব্দ ফিরে এসে সাবমেরিনের অবস্থান নির্ণয় করে। রাশিয়ান সাবমেরিনের নাবিকরা তখন তাদের সিস্টেমে দেখতে পাচ্ছিলেন যে তাদেরকে বিভিন্ন দিক থেকে ট্র্যাক করা হচ্ছে। একের পর এক রাডার সিগন্যাল তাদের সাবমেরিনকে লক করছে। কিন্তু রাশিয়ান সাবমেরিনের ক্যাপ্টেন মোটেও ভয় পাচ্ছিলেন না, কারণ তার কাছেও যথেষ্ট শক্তি আছে। এই সাবমেরিনটি পারমাণবিক মিসাইল বহন করতে পারে, সাথে আছে অত্যাধুনিক টর্পেডো এবং ব্যালিস্টিক মিসাইল। অর্থাৎ এই একটা সাবমেরিন দিয়েই সমুদ্র, স্থল এবং আকাশ 3 জায়গাতেই আক্রমণ চালানো সম্ভব। এটা একটা পূর্ণাঙ্গ যুদ্ধযান। কিন্তু রাশিয়ান নাবিক পরিস্থিতি বুঝতে পারছিলেন। তিনি জানতেন এখানে অতিরিক্ত সাহস দেখানো মানে বিপদ ডেকে আনা।
তিনি সাথে সাথে রাশিয়ার বেস কমান্ড কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করলেন পরিস্থিতি জানাতে। খবর পৌঁছানোর সাথে সাথে রাশিয়ার ঘাঁটি থেকে দুটি মিগ-29 এবং Su-57 ফাইটার জেট সমুদ্রের দিকে রওনা হলো। এই বিমানগুলো হলো রাশিয়ার সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী যুদ্ধ বিমান। এদের গতি, ক্ষমতা এবং অস্ত্র সবই অত্যন্ত উন্নত। ততক্ষণে আমেরিকান যুদ্ধজাহাজ ফোর্ডের চারপাশে ছোট যুদ্ধজাহাজগুলো প্রতিরক্ষামূলক অবস্থান নিচ্ছে। আকাশে পোসাইডন বিমানগুলো গর্জন করে উঠছে এবং সমুদ্রে একের পর এক সোনা বয়ে ফেলছে। পুরো এলাকাটা পরিণত হয়েছে একটা যুদ্ধক্ষেত্রে। যে কোনো মুহূর্তেই যে কোনো কিছু ঘটে যেতে পারে। উত্তেজনা তখন তুঙ্গে। ঠিক তখনই আমেরিকান যুদ্ধজাহাজের রাডার সিস্টেম আরেকটা তথ্য দিল। রাশিয়ান ফাইটার জেট তাদের দিকে দ্রুত এগিয়ে আসছে। এই খবর পাওয়ার সাথে সাথেই আমেরিকান যুদ্ধজাহাজ থেকে দুটি F-22 র্যাপ্টর যুদ্ধবিমান উড়াল দিল। F-22 র্যাপ্টর হল আমেরিকার সবচেয়ে উন্নত স্টেলথ ফাইটার জেট, যা রাডারে ধরা পড়ে না এবং অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন। এই বিমানগুলো রাশিয়ার জেটগুলোর মুখোমুখি হওয়ার জন্য ছুটে গেল। এদিকে রাশিয়ান সাবমেরিন হঠাৎ করেই একটা অপ্রত্যাশিত পদক্ষেপ নিল। তারা তাদের মিসাইল সিস্টেম সক্রিয় করল এবং আকাশে উঠতে থাকা পোসাইডন বিমান এবং আমেরিকান নৌবহরের ছোট যুদ্ধজাহাজগুলোকে একসাথে লক করল। লক করা মানে হলো মিসাইল সিস্টেম তার টার্গেট নির্ধারণ করে ফেলেছে এবং যে কোনো মুহূর্তে মিসাইল ছুটতে পারবে। এটা ছিল একটা স্পষ্ট হুমকি। আমেরিকান পোসাইডন বিমানের পাইলট এবং ছোট যুদ্ধজাহাজের নাবিকরা বুঝতে পারলেন তারা এখন একটা মিসাইল আক্রমণের টার্গেটে পরিণত হয়েছেন। চাইলেও তারা এই লক থেকে খুব সহজেই বের হতে পারবেন না। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠল। আকাশে রাশিয়ান মিগ-29 এবং Su-57 যুদ্ধবিমানগুলো সরাসরি ব্রিটিশ এবং স্কটিশ যুদ্ধবিমানগুলোর সামনে এসে দাঁড়ালো। এটা ছিল একটা চ্যালেঞ্জ। রাশিয়ান পাইলটরা স্পষ্ট বার্তা দিচ্ছিলেন যে তারা পিছু হটবেন না। ব্রিটিশ এবং স্কটিশ পাইলটরা জানতেন রাশিয়ার এই বিমানগুলো অত্যন্ত শক্তিশালী এবং তাদের সাথে সরাসরি সংঘর্ষ মানে একটা বড় যুদ্ধের সূচনা। তাই তারা বাধ্য হয়ে কিছুটা পিছিয়ে গেলেন, কিন্তু তারা এলাকা ছাড়লেন না এবং একটা নিরাপদ দূরত্ব বজায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকলেন। উত্তেজনা তখন একদম চূড়ায়। উভয় পক্ষের অস্ত্র সক্রিয়, উভয় পক্ষের বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত। একটা ভুল সিদ্ধান্ত কিংবা একটা ভুল বোঝাবুঝি থেকেই শুরু হয়ে যেতে পারে একটা বিশাল যুদ্ধ, যার পরিণতি হবে ভয়াবহ। ঠিক এমন মুহূর্তেই আমেরিকান কেন্দ্রীয় কমান্ড কন্ট্রোল রুম থেকে নির্দেশ এলো পরিস্থিতি শান্ত করার। তারা চাইছিল না এই উত্তেজনা আরও বাড়ুক। আমেরিকান যুদ্ধজাহাজের ক্যাপ্টেন তখন সরাসরি রাশিয়ান সাবমেরিনের নাবিকের সাথে যোগাযোগ করলেন বিশেষ যোগাযোগ চ্যানেলের মাধ্যমে। কথোপকথনে ক্যাপ্টেন রাশিয়ান নাবিককে জানালেন যে তারা কোনো আক্রমণাত্মক মিশনে নেই এবং তারা তাদের নৌবহর ঘুরিয়ে নিয়ে আন্তর্জাতিক জলসীমার মধ্য দিয়ে তাদের গন্তব্যে যাচ্ছেন। রাশিয়ান নাবিকও বুঝতে পারলেন যে এখানে কোনো প্রকৃত হুমকি নেই এবং এটা একটা ভুল বোঝাবুঝির ফল। তিনিও তার মিসাইল সিস্টেম নিষ্ক্রিয় করলেন এবং তার সাবমেরিন ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো। রাশিয়ান যুদ্ধ বিমানগুলো তাদের আক্রমণাত্মক ভঙ্গি পরিবর্তন করে স্বাভাবিক অবস্থানে ফিরে গেল। আমেরিকান এবং ন্যাটো বাহিনীও তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কিছুটা শিথিল করল। এতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলো। যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া দুটি পরাশক্তি শেষ মুহূর্তে বিপর্যয় এড়াতে পারল। সত্যি কথা বলতে এই পুরো ব্যাপারটা আগে থেকে দুই দেশের মধ্যে আলোচনা করলেই সমাধান হয়ে যেত, কিন্তু ক্ষমতা প্রদর্শনের চেষ্টা এবং পারস্পরিক অবিশ্বাস থেকে এমন একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছিল যা যে কোনো মুহূর্তে একটা বড় যুদ্ধে রূপান্তরিত হতে পারত। কিন্তু শেষ পর্যন্ত বিচক্ষণতা এবং সংযম বিজয়ী হলো। উভয় পক্ষই বুঝতে পারল যে একটা অপ্রয়োজনীয় সংঘর্ষে জড়ানো কারো স্বার্থে নয়। রাশিয়া এবং আমেরিকা উভয়ই পারমাণবিক শক্তিধর পরাশক্তি। তাদের মধ্যে একটা সরাসরি সংঘর্ষ মানে শুধু তাদের দুই দেশের জন্যই নয়, বরং পুরো বিশ্বের জন্য বিপর্যয়। তাই দুই পক্ষই চায় না কোনো ধরনের অপ্রয়োজনীয় ঝামেলায় জড়াতে। এই ঘটনা রাশিয়ার বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছিল এবং তারা এটাকে তাদের নৌবাহিনীর সাহসিকতা হিসেবে তুলে ধরেছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে আমেরিকার কোনো প্রধান সংবাদ মাধ্যমে এই ঘটনা প্রচার করা হয়নি। সম্ভবত তারা চাননি জনগণের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়িয়ে পড়ুক বা এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি হোক। তাই এই ঘটনা খুব বেশি মানুষের সামনে আসেনি এবং অনেকেই জানেই না যে উত্তর আটলান্টিকের সেই শান্ত দিনে কত বড় একটা বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল বিশ্ব।